আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে মীরা ফেরদৌস এবং আমি হাবিবা আফরোজ। তীব্র গরমের মধ্যে সুখবর দিল আবহাওয়া অফিস। মে মাসের 2 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব উত্তর দক্ষিণ অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে সময় অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে তাপমাত্রা। তবে চলমান তাপদাহ অব্যাহত থাকবে আরও 2 থেকে 3 দিন। সকালে এসব তথ্য জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। এদিকে চুয়াডাঙ্গায় অতি তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ভ্যাপসা গরমে অস্বস্তি বেড়েছে কয়েক গুণ। বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা 42.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস থেকে। তীব্র দীপ্তচন্দ্র পালের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। এজন্য তীব্র তাপদাহের মধ্যে স্বস্তির বৃষ্টি। সত্যি না হলেও তীব্র গরমে জনগণকে কিছুটা সাময়িক স্বস্তি দিতে এভাবে রাজধানীতে প্রতিদিন 4 লাখ লিটার পানি ছিটানোর উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। আগারগাঁওয়ে পানি ছিটানোর এই কার্যক্রম উদ্বোধন শেষে মেয়র আতিকুল ইসলাম জানান, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছিটানো হচ্ছে। প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত এভাবে পানি ছিটানো হবে। জলাধার কোন সাহসে তারা ভরে। আসুন, এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে। আমি নগরবাসীকে উদারত আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার, কোনো খেলার মাঠ, কোনো লেক, কোনো খাল কেউ যেন দখল করতে না পারে, কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এদিকে গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। এই গরমে বারবার ঠান্ডা লাগতেছে, অসুখ বিসুখ বেশি, ঠান্ডা, পাতলা পায়খানা। এই আজকে 1 সপ্তাহ তামাই গরম থেকে বারবার ঘেমে যায়। আর ঘরের ভিতরে অনেক গরম, তো ওই গরমে বাচ্চার শরীর বেশি গরম থাকে, এই কারণে হয়তো জ্বর, তারপর গরমের কারণে অস্থিরতা, এরপর গায়ে লাল লাল গরমের গোটা উঠে গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মে মাসের 2 থেকে 3 তারিখে ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রামে বৃষ্টি হবে। ধীরে ধীরে দেশের প্রতিটি স্থানে 6 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। চলমান তাপদাহ যেটা চলছে, এটা হয়তো আগামী আরো 2 থেকে 3 দিন এটা কন্টিনিউ করবে। 2 তারিখ থেকে কিছু কিছু বৃষ্টি বেড়ে যাবে, বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম এইসব জায়গায় 2 থেকে 3 তারিখের মধ্যে অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটা গ্র্যাজুয়ালি হয়তো বেড়ে যাবে। সেক্ষেত্রে 4-5 তারিখের ভিতরেই দেশের অনেক জায়গায় বৃষ্টি হবে। সেই সময় তাপমাত্রা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসবে। তীব্র তাপদাহে চুয়াডাঙ্গা, যশোর, মেহেরপুর, খুলনা, বাগেরহাট ও রাজশাহী সহ বিভিন্ন জেলায় জনজীবন এখন বিপর্যস্ত। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর হাতিরঝিল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল জানাবেন যে তাপদাহে নগরীতে কি অবস্থা দেখছেন এবং খেটে খাওয়া মানুষ কিভাবে এই পরিস্থিতি সামাল দিচ্ছে? হাবিবা, আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে এই তাপদাহ চলছে এই বাংলাদেশে, বিশেষ করে রাজধানী সহ সারা দেশ জুড়েই কিন্তু এই তাপদাহ চলছে। বিশেষ করে এই রাজধানীর কিন্তু যে পরিমাণ তাপমাত্রা রয়েছে তার চেয়ে অনুভূতি কিন্তু বেশি হওয়ার কারণে জনজীবনে অনেকটাই বলা যাচ্ছে বিপর্যস্ত হয়ে পড়েছে। অর্থাৎ বিশেষ করে সাধারণ খেটে খাওয়া মানুষ যারা রয়েছে, আমরা দেখতে পেয়েছি সারাদিনেই কিন্তু এই যারা খেটে খাওয়া মানুষরা সবচেয়ে বেশি এই গরমের কারণে কিন্তু তারা অসুবিধায় পড়েছে। বিশেষ করে এখানে রিক্সা চালক হতে শুরু করে দিনমজুর যারা আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আসলে বিশেষ করে দুপুর থেকে, অর্থাৎ সবচেয়ে তাপমাত্রা যখন বেশি থাকে তখন তারা কাজই করতে পারে না এবং সকালে যখন বের হয় তারা কিন্তু তখনই কিন্তু প্রচণ্ড রোদের কারণে তারা কর্মস্থলে কিন্তু তাদের কাজগুলো সুসম্পন্ন করতে পারে না। সেই সাথে এখানকার যারা রয়েছেন ট্রাফিক পুলিশে যারা দায়িত্ব পালন করছেন তারাও আমাদেরকে জানিয়েছেন যে আসলে গরমের কারণে কিন্তু তাদের কর্মজীবনটা একেবারে অনেকটাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। তারা সঠিকভাবে কিন্তু ঠিকমতো কিন্তু কাজ করতে পারছেন না এবং অসুস্থ হয়ে পড়ছেন। সে সাথে শুধুমাত্র যারা বাইরে কাজ করছে তারা নাই, যারা ঘরের মধ্যে যারা রয়েছেন তাদের পরিবার পরিজনরাও কিন্তু অনেকটাই এই অসুস্থ হয়ে পড়ছেন। এই তাপদাহ কিন্তু গত কয়েকদিন ধরে যেভাবে চলছে, আরও আমরা আবহাওয়া অফিস থেকে যতটুকু জানতে পেরেছি এই তাপদাহ কিন্তু আরও চলবে 2-3 দিন রাজধানীতে। তবে যে চুয়াডাঙ্গার যে বিষয়টি, সারা দেশের মধ্যে চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া যাচ্ছে, সেখানে যেরকম জনজীবন অস্থির হয়ে উঠেছে ঠিক একইভাবে কিন্তু রাজধানীতেও কিন্তু একই অবস্থা বিরাজ করছে। সেই সাথে আমরা যতগুলো হাসপাতাল এবং বিভিন্ন ডাক্তারদের সাথে আলাপ করেছি, তারাও বলছেন যে আসলে যে পরিমাণ গরম পড়ছে তাতে করে সাধারণ মানুষ অনেকটা কষ্ট হচ্ছে এবং সেই সাথে ডায়রিয়া রোগ হতে শুরু করে, জ্বর হতে শুরু করে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। হাবিবা, আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। চলমান তাপপ্রবাহের মধ্যে শ্রেণী কার্যক্রমের সময় এগিয়ে নিয়ে আগামীকাল থেকে খুলছে প্রাথমিক বিদ্যালয়। দুপুরে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত চলবে এবং 2 শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো দ্বিতীয় শিফট সকাল 10:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। অ্যাসেম্বলিও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বললেন, আরও তাপমাত্রা বাড়লে আরও কমলে স্কুল চালুর সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তারপরও পাঠদান চলমান রাখলে শ্রেণীকক্ষে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অভিভাবকরাও শঙ্কা প্রকাশ করলেন সন্তানদের সুস্থ থাকা নিয়ে। স্কুল খোলার জন্য আদর্শ না। দ্বিতীয়ত হচ্ছে, যদি শুধু তাপমাত্রার ব্যাপারটা থাকতো, সেটাকে বিদ্যুৎ ফ্যান ইত্যাদি দিয়ে আমরা কিছুটা হয়তো স্বস্তি দিতে পারতাম। এর সাথে যদি সুপেয় পানি না থাকে, তাহলে তো এটি একটা বিপজ্জনক অবস্থা তৈরি হবে। অতএব সুপেয় পানির বন্দোবস্ত না করে, বিদ্যুতের বন্দোবস্ত না করে এই সময় স্কুল খোলাটা যথার্থ হবে বলে আমি মনে করি না। ঠান্ডা গরমে যে জ্বরটা আসলে কাশি শুরু হয়ে যায়, আর এটার জন্য তো আপনার বেশ কিছুদিন তারা সাফার করে, আর ওই অবস্থা তো স্কুলে নেওয়াটা আসলে সম্ভব না আমাদের। তীব্র দাবদাহ থেকে রক্ষায় আল্লাহর রহমতের বৃষ্টির আশায় দেশে বিভিন্ন স্থানে ইস্তিসকা নামাজ আদায় করেছেন মুসলমানরা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। তীব্র দাবদাহ থেকে রক্ষায় বৃষ্টি চেয়ে ইস্তিসকারের নামাজ আদায় করেছে রাজশাহীর মুসল্লিরা। সকালে হযরত শাহ মাকদুম রহমাতুল্লাহর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের নিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চেয়ে অঝরে কাঁদেন মুসল্লিরা। এদিকে পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সারিয়াকান্দিতে বৃষ্টি চেয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা। জনজীবন ও ফসল রক্ষায় বৃষ্টি কামনা করে রংপুরে ইস্তিসকারের নামাজ আদায় করা হয়। দুপুরে নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টির প্রার্থনা করা হয়। এদিকে বিভাগের ঠাকুরগাঁও সহ বিভিন্ন এলাকায় বৃষ্টি প্রার্থনা করে নামাজ আদায় করা হয়। তীব্র তাপদাহে বিপর্যস্ত খুলনাবাসী মুক্তির আশায় সালাতুল ইস্তিসকার আদায় করেছে। এ সময় মুসল্লিরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, মাগুরা সহ বিভিন্ন স্থানে ইস্তিসকারের নামাজ আদায় করে এসব এলাকার মুসল্লিরা। সারা দেশের ন্যায় তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে বরিশালে ইস্তিসকার নামাজ আদায় করেছে মুসল্লিরা। সকালে নগরীর পুলিশ লাইন্স মাঠে ইস্তিসকারের নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এদিকে পটুয়াখালীতে হাজারো মুসল্লিদের অংশগ্রহণে ইস্তিসকারের নামাজ আদায় করা হয়। প্রচণ্ড গরম থেকে রক্ষায় মাদারীপুর, টাঙ্গাইল, গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে চোখের জল ভাসিয়ে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করে মুসল্লিরা। ইমরুল কায়েস, RTV। প্রথম ধাপে 150টি উপজেলায় আগামী নির্বাচন আগামী 8 মে। প্রতীক বরাদ্দের পরপরই জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারের দলীয় নির্দেশনা থাকলেও তা বেশিরভাগই মানেননি। এদিকে নির্বাচন কমিশন বলছে, দলীয় প্রভাব মুক্ত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যছবিতে সৈয়দ মাহমুদের রিপোর্ট। তীব্র গরম উপেক্ষা করে 150 উপজেলায় প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে টানতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। 4 ধাপের 6ষ্ঠ উপজেলা নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে আওয়ামী লীগ থেকে কাউকেই দলীয় প্রতীক দেয়া হয়নি। একই সঙ্গে এমপি মন্ত্রীদের স্বজনদের প্রার্থিতা প্রত্যাহারে কঠোর নির্দেশনা ছিল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তবে মাঠের চিত্র ভিন্ন। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনের তথ্য বলছে, প্রথম ধাপের মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হবার পরও কমপক্ষে 33টি উপজেলায় চেয়ারম্যান পদে 47 জন প্রার্থী আছেন যারা স্থানীয় এমপি ও মন্ত্রীর স্বজন। এছাড়া প্রথম ধাপে যে 26 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তাদের মধ্যেও বেশ কয়েকজন এমপি মন্ত্রীর স্বজন। স্থানীয়রা বলছেন, প্রভাব বিস্তার ও নেতৃত্ব ধরে রাখতেই এমনটা হচ্ছে। তবে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা হুঁশিয়ারি দিয়েছেন, নির্বাচনে কোনো সংসদ সদস্য প্রচারণায় অংশ নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচন নিয়ে মত বিনিময়ে অংশ নেন তিনি। যদি উনি কারোর পক্ষে প্রচারণা করেন, আমরা যদি তথ্য প্রমাণ সহ পাই,
নিশ্চয়ই নির্বাচন কমিশন আইনগত ব্যবস্থা নিয়ে থাকে, নেবে। ভোটারদের আমি যেটা বলবো, আমাদের কাজের প্রতি আস্থা রাখেন, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর কাজের প্রতি আস্থা রাখেন, কারণ নির্বাচন দেশের জন্য অত্যন্ত জরুরি। তবে জাল ভোট হলে সেই কেন্দ্রে ভোট নেওয়া বন্ধ করে দেয়া হবে। বরিশালে এক সভায় এ কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আহসান হাবিব খান। একটা জাল ভোট যদি হয়, সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান। সৈয়দ মাহমুদ, RTV। আওয়ামী লীগ নয়, ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করছে বিএনপি। দলটিতে গণতন্ত্র নেই মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা কিভাবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। সকালে শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। শেরেবাংলা একে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দাসত্বের তকমাটা বিএনপির সঙ্গে লেগে আছে। তারাই দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য। তারা মনে করে যে বিদেশি প্রভুরা তাদের দাসত্ব করলে ক্ষমতা রক্ষা করা যায়, ক্ষমতায় যাওয়া যায়। বিএনপিকে কোনো গণতান্ত্রিক দল আমি মনে করি। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনো নজির নেই। উন্নয়নের ভেলকিবাজিতে বাংলাদেশকে মৃত্যু উপত্যকায় পরিণত করেছে সরকার। ঢাকা শহরের বাইরে বিদ্যুতের লোডশেডিংয়ে হাঁসফাঁস করছে জনগণ, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দাবদাহে অতিষ্ঠ পথচারীদের খাবার পানি ও স্যালাইন বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, পুকুর ডোবা জলাশয় ভরাট করে পরিবেশকে ধ্বংস করছে সরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর আত্মজীবনী আমার জীবন আমার সংগ্রাম বইয়ের মোড়ক উন্মোচন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে ঢাকার বাইরে 53% বিদ্যুৎ নেই। গোটা দেশকে বন জঙ্গল গাছপালা নদী নালা সব উজাড় করে দিয়ে আপনি এইখানে আপনার উন্নয়নের যে ভেলকিবাজি দেখাচ্ছে, কোথায় গেল সে? আজকে আমি বলেছি যে মৃত্যু পতাকা, ডেথ ভ্যালি। রাজধানীতে কোটি টাকার ভয়ঙ্কর মাদক আইস সহ এক সঙ্গীত শিল্পীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, উচ্চারণ ব্যান্ডের গায়ক এনামুল কবির রেবেলের কাছে 1 কেজি আইস পাওয়া যায়। সে মাদক ব্যবসায়ী লিটন ওরফে লিটু ওরফে ভাইজানের সহযোগী হিসেবে কাজ করত। রেবেলের কাছে তথ্য পেয়ে ওই মাদক ব্যবসায়ীর বাসা থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়, তবে লিটনকে ধরা যায়নি। সাদিয়া কানেজার রিপোর্ট। এমন সব জনপ্রিয় গান গেয়ে মঞ্চ মাতাতেন সঙ্গীত শিল্পী এনামুল কবির রেবেল। সেই পরিচয়ের আড়ালে ভয়ঙ্কর মাদক আইস ব্যবসায় জড়িয়ে যান জনপ্রিয় উচ্চারণ ব্যান্ডের এই গায়ক। সবার চোখ ফাঁকি দিয়ে পোষা বিড়ালের খাবারের প্যাকেটে আইস বহন করতেন তিনি। রেবেলের বিরুদ্ধে এমন তথ্য পাওয়ার পর তার বাসায় অভিযান চালায় রামপুরা থানা পুলিশ। সেখান থেকেই 1 কেজি আইস সহ তাকে গ্রেপ্তার করা হয়। পরে রেবেলের দেয়া তথ্যে অভিযান চালানো হয় মাদকের মূল ব্যবসায়ী লিটন ওরফে কথিত ভাইজানের বাসায়। উচ্চারণ ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে এনামুল কবির রেবেল খ্যাতি অর্জন করেন। পুলিশ জানায়, জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আড়ালে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন তিনি। বাংলাদেশের একটি খুব জনপ্রিয় ব্র্যান্ড উচ্চারণ, এই উচ্চারণের ভোকাল ছিলেন তিনি। এখনও সঙ্গীত পেশার সাথে জড়িত আছেন। তার কাছে আমরা 1 কেজি আইস উদ্ধার করি তার কাছ থেকে এবং একটি মোবাইল তার কাছ থেকে জব্দ করা হয়। বছর 5 আগে এক অনুষ্ঠানে মাদক ব্যবসায়ী লিটনের সাথে তার পরিচয়, সেখান থেকে বন্ধুত্ব। তখন থেকেই মাদক ব্যবসার সহযোগী হিসেবে কাজ করছে রেবেল। প্রথমে ওনার দেওয়া বক্তব্য অনুসারে প্রথমে পরিচয় হয়েছে, একটা পর্যায়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি এই ব্যবসাটা আস্তে আস্তে জড়িয়ে গিয়েছেন। উনি স্বপ্রণোদিত হয়েই বুঝে শুনেই জেনে শুনেই এটি যে আইস এটি উনি জেনে শুনেই এই কাজটা করেছেন।
পুলিশ জানায় মাদকের মূল হোতা পলাতক লিটন ও তার সহযোগীদের ধরতে অভিযান চলছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সেবার মান না বাড়িয়ে ভাড়া বাড়ানোতে ক্ষোভ জানিয়েছেন রেলযাত্রীরা। টিকিট কালোবাজারের রোধ রেলের নানা অনিয়ম দূর করার কথা বলছেন তারা। যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান জানান, ভাড়া বাড়িয়ে রেল লাভবান হয়েছে বিশ্বে এমন কোনো নজির নেই। এদিকে রেলে ভাড়া বাড়লেও যাত্রীদের উপর তেমন কোনো প্রভাব পড়বে না বলে জানান রেলের মহাপরিচালক। আলাউদ্দিন আলীর ক্যামেরায় আশিকুল আলম জানাচ্ছেন এর বিস্তারিত। বেড়েছে রেলের ভাড়া। যাত্রীবাহী ট্রেনের রেয়াত সুবিধা প্রত্যাহারে আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার সব ধরনের ট্রেনেই যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা। 100 কিলোমিটার পর্যন্ত ভ্রমণের ভাড়া অপরিবর্তিত থাকলেও 101 থেকে 250 কিলোমিটার পর্যন্ত 20%, 251 থেকে 400 কিলোমিটার পর্যন্ত 25% ও 401 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া বেড়েছে 30%। এরই মধ্যে বাড়তি ভাড়ায় টিকিট কিনছেন যাত্রীরা। সবসময় রেলওয়ে হয়রানির শিকার হতে হয়। দুর্মূল্যের বাজারে হঠাৎ করে ট্রেনে রেলওয়ের ভাড়া বাড়ানো, এটা কোনোভাবেই আমি অ্যাকসেপ্ট করি না। একটা টিকিট করলো 700-800 টাকা দিয়া, এসি টিকিট করে বসলো, এসির ওইটাও বসার মতো শান্তির মতো বসতে পারে না। সাধারণ মানুষের তো দেয়ালে পেট ঠিক আছে, বিভিন্ন দিক থেকে দ্রব্য সামগ্রীর দাম বেশি, ভাড়া যেন না বাড়া। গরমের অস্থিরতা যদি ভাড়ার অস্থিরতায় পরিণত হয় তাহলে এটা অনেকটাই প্রবলেম। ভাড়া বাড়ানো মানে একটা বাড়তি একটা জাস্ট চাপ হচ্ছে সবার জনগণের মধ্যে চলে আসা, যারা যাত্রী তাদের মধ্যেও চলে আসা। তো আমি এটা একদমই সমর্থন করব না। রেলের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী বলছেন, রেয়াতি সুবিধা প্রত্যাহারে যাত্রীরা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। রেলের আয় ব্যয়ের সমতা না আসলেও কিছুটা ভারসাম্যতা তৈরি করতে এমন ব্যবস্থা নিয়েছে রেলওয়ে। সাধারণ মানুষ নরমালি শহরতলি এলাকায় এক স্টেশন থেকে 2 স্টেশন চলাচল করে, তাদের জন্য এটা তাদের উপরে কোনো এফেক্ট পড়বে না, বরং দূরবর্তী জায়গায় যারা যাবে তাদের জন্য। এবং এটা কিন্তু হার কিন্তু খুব বেশিও না, সব জায়গায় আমাদের ব্যয় বৃদ্ধি হয়েছে। 2016 থেকে 2023 7 বছরে আমাদের কিন্তু কোনো ভাড়া বৃদ্ধি হয়নি। তো যে কারণে এটা সমন্বয় করলে যে একটা সমতা আসবে, রেল কিছুটা আর্থিকভাবে কিছুটা আয় আমাদের কিছুটা বৃদ্ধি হবে এবং তাতে আয় ব্যয়ের যে সমতা তাদের কিছুটা হয়তো কমবে। অন্যদিকে যোগাযোগ বিশেষজ্ঞ ডক্টর হাদিউজ্জামান বলছেন, রেলকে ব্যক্তিগত প্রতিষ্ঠানে রূপ দিচ্ছেন নীতি নির্ধারকরা। অনিয়ম দুর্নীতি না কমিয়ে যাত্রীদের পকেট কাটার এমন সংস্কৃতি বন্ধ হওয়া উচিত। 20 থেকে 30% ভাড়া বৃদ্ধি, এটা যাত্রী পকেট থেকে একটা ব্যাপক পরিমাণে টাকা কিন্তু বের হয়ে যাবে। পৃথিবীর কোনো দেশ আসলে শুধুমাত্র ভাড়ার উপর নির্ভরশীল থেকে লাভজনক প্রতিষ্ঠান হতে পারেনি। এখানে পণ্য পরিবহনের সক্ষমতা রেলকে বাড়াতে হবে। রেলে তো বিনিয়োগ হয়েছে, বিগত এক যুগে লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ হয়ে গেছে। তো বিনিয়োগের একটা পরিকল্পনা আছে রেলের, কিন্তু আসলে আয়ের যে একটা পরিকল্পনা থাকার দরকার, আয়ের উৎসগুলো কি, কোথা থেকে আয় হবে, সেই পরিকল্পনা আসলে রেলের নাই। যাত্রী সেবা বাড়াতে উন্নত কোচ ব্যবস্থাপনা, রেলের জনবল সংকট দূর করা, অতি ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত, বাস্তবসম্মত সুনির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়নে রেলওয়েকে আরও তৎপর হওয়ার কথাও বলেন তিনি। আশিকুল আলম, RTV, ঢাকা। রাজধানীর ডেমরায় আসিম পরিবহন বাসে আগুনের ঘটনায় মূল পরিকল্পনাকারী ছাত্রদল নেতা মুনির মুন্সি সহ 3 জনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সিটিটিসির প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান জানান, জনমনে আতঙ্ক ছড়াতেই সিনিয়র নেতাদের নির্দেশেই বড় ধরনের নাশকতার পরিকল্পনা করে আসামিরা। গত বছরের 28 অক্টোবর রাতে ডেমরার অসীম পরিবহনের বাসে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় তারা। বাসে থাকা এক কর্মী মারা গেলেও অগ্নিদগ্ধ হয় হেলপার। সিটিটিসি জানায়, বাসে অগ্নিসংযোগের আগে ঘটনাস্থলে কয়েক দফা নজরদারি করে সুযোগ বুঝে অগ্নিসংযোগ চালায়। মনির ছাত্রদলের রাজনীতি করলেও শাহেদ যুবদলের নেতা। আগুনের কাজে ব্যবহৃত গাড়ির সূত্র ধরে আসামিদের চিহ্নিত করে সিটিটিসি। তাদের সঙ্গে কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সিটিটিসি। আতঙ্ক এবং নাশকতার ভয়াবহতা বাড়ানোর জন্য এই মনির মুন্সি তার নেতাদের কাছ থেকে নির্দেশনা পায় এবং সেই অনুযায়ী সে পরিকল্পনা করতে থাকে এবং তারা টার্গেট সিলেকশন করার জন্য ওই দিন রাতে এই শাহেদকে ডাকে এবং 2 জনে মিলেই পরিকল্পনা করে যে আরও কিভাবে এমন কোনো ঘটনা ঘটানো যায় যাতে জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় এবং তাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধিত হয়।
সাইবার অপরাধ বন্ধের জন্য শিক্ষার্থীদের ফ্রন্ট লাইনার হিসেবে কাজ করার আহ্বান জানিয়েছেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সকালে ঢাকার মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে সাইবার ক্রাইম সচেতনতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ বিষয়ে সেমিনারে তিনি এই আহ্বান জানান। সচেতন হওয়ার পাশাপাশি সাইবার অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বানও জানান তিনি। আরও জানাচ্ছেন এয়ার বাদল। আদিবা রাজি হয় নাই। গোপনে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওর ভয় দেখিয়ে শিক্ষার্থীকে ধর্ষণ, পরে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। এবছরের ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামে এক কোচিং শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে। এই মেয়ের সাথে যাই করছে কিছু জিনিস সে ভিডিও করে ল্যাপটপে রেখে দিছে। প্রতিদিন এমন খবরে ভরে গেছে ডিজিটাল মাধ্যমগুলো। স্ক্রল করলেই দেখা মিলে এমন বহু ঘটনা। তথ্য প্রযুক্তির ব্যবহার করে কেউ অপরাধ করছেন আর কেউ হচ্ছেন শিকার। এক তথ্য বলছে দেশে সাইবার আক্রমণে শীর্ষে নারী ও শিশুরা। এর মধ্যে ভুক্তভোগীদের ৩.25% আত্মহত্যার পথ বেছে নেয়। আত্মহত্যার চেষ্টা করেন 1.95%, হয়রানির শিকার 62.99% এবং অন্তরঙ্গ ভিডিও ফাঁসের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে 15.58%। দেশে দিন দিন বাড়ছে সাইবার অপরাধ, তাই এবার তা ঠেকাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সরকারি বেসরকারি 8টি বিশ্ববিদ্যালয়ের 254 জন শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সেমিনার করেছে সিআইডি। সেমিনারে অংশ নেওয়া শিক্ষার্থীদের সচেতনতামূলক নানা পরামর্শ দেন সিআইডি প্রধান। তিনি বলেন, শিক্ষার্থীদের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সাইবার অপরাধ বন্ধে কাজ করা হবে। যারা এর সাথে জড়িত তাদের নাম ঠিকানাগুলি আমাদের দিতে হবে। কিভাবে দেবে? তোমাদের নিয়ে কিন্তু আমরা একটা গ্রুপ করেছি, দেখেছো? হোয়াটসঅ্যাপ গ্রুপ। সুন্দর করে তুমি নাম এবং অ্যাড্রেসটা দিয়ে দেবা। ইমেল আইডিটা, যে আইডির মাধ্যমে এই অপরাধ করছে, এই আইডি আমাদের কাছে দিয়ে দেবা। উইল টেক লিগ্যাল নেসেসারি অ্যাকশন এগেইনস্ট দ্য ক্রিমিনাল। সেমিনারে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সাইবার অপরাধ দমনে সিআইডির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। তোমরা হবা কিসের? ফ্রন্টলাইন সোলজার। কিসের ফ্রন্টলাইন সোলজার হবা? এই সাইবার অপরাধে, সাইবার ক্রাইমে যারা অপরাধ করছে এইটা প্রোটেক্ট করার জন্য। এআর বাদল, RTV, ঢাকা। সামাজিক যোগাযোগ অনলাইনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পুঁজিবাজারের নিয়ন্ত্রণকারী সংস্থা এবং বিভিন্ন শেয়ারের দাম নিয়ে গুজব ছড়ানোর চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। তিনি বলেন, ফেসবুক সহ অনলাইনে গ্রুপ খুলে অপপ্রচার চালাতো চক্রটি। তাদের সবার নামে একাধিক মামলাও রয়েছে। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে জড়িত বাকিদেরকেও আইনের আওতায় আনার কথা জানান হারুনুর রশিদ। শেষ হলো বাংলাদেশ পুলিশের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার 3 দিন ব্যাপী অনুষ্ঠান। শেষ দিন প্রতিযোগিতায় একক অভিনয়, নাটিকা ও আবৃত্তি মঞ্চায়িত হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতা হয়। এতে সারা দেশ থেকে আগত পুলিশের নারী ও পুরুষ সদস্যরা অংশ নেন। আয়োজক সংগঠক বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড ক্লাবের সম্পাদক ও ডিএমপির উপ পুলিশ কমিশনার সালমা সৈয়দ পলি প্রতিযোগিতা বিস্তারিত তুলে ধরে বলেন, এমন প্রয়াস অব্যাহত থাকবে। 3 দিন ব্যাপী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার RTV মে মাসের 2য় সপ্তাহে বিজয়ীদের সম্মাননা জানানো হবে। আমরা মোট 10টি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করেছি। প্রতি বছর আমরা এই আয়োজন করব এবং এখন পর্যন্ত সবাই এটার ভূয়সী প্রশংসা করেছে এবং এবার আমরা যতজন প্রতিযোগী হাজির করতে পেরেছি বা আসছে, প্রায় 270 জনের মতো আমরা পার্টিসিপেট করেছি বিভিন্ন ইভেন্টে। আমি মনে করি আগামী বছর এই সংখ্যা দ্বিগুণ হবে। বাগেরহাট ও ময়মনসিংহের সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় ইঞ্জিন চালিত ভ্যানের 3 যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও 2 জন। সকালে খুলনা মংলা মহাসড়কের চেয়ারম্যান মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রামপাল উপজেলার সাইদ মোড়ল, আজাদ মোড়ল এবং মোহাম্মদ মনি মল্লিক। হতাহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। দুর্ঘটনার জন্য দায়ী ট্রাকটি জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। এদিকে ময়মনসিংহ সদরের আলালপুরে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ 2 জন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে ময়মনসিংহ শেরপুর সড়কের আলালপুরে এই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সিএনজি অটোরিকশার যাত্রী।
আগামী 9 মে হজে প্রথম ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। সকালে টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহ বিভাগীয় পুরোহিত ও সেবায়েত সম্মেলনে তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, হজ প্যাকেজে গতবারের চেয়ে 1,02,000 টাকা কম নেওয়া হয়েছে। সবকিছু ভালোভাবে চলছে। প্রধানমন্ত্রী 8 মে উদ্বোধন করার পর 9 মে হজে প্রথম ফ্লাইট শুরু হবে। বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। 28 এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রম ভবনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনে এই আয়োজন করা হয়। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। পরে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান সচিব মোহাম্মদ মাহবুব হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক আব্দুর রহিম খান এবং শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। গবেষণার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও সম্প্রসারণ সহ নিরাপদ প্রাণীজ প্রোটিন উৎপাদনের আহ্বান জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী। সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান। বলেন, জাতির পিতার অনুপ্রেরণায় সবুজ বিপ্লবে কৃষি দর্শনের ফলে আজ দেশ খাদ্য উৎপাদনের প্রায় সবগুলো খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে সক্ষম হয়েছে। বলেন, প্রাণীজ আমিষের উৎপাদন বৃদ্ধির ফলে দেশের মানুষের বেড়েছে গড় আয়ু এবং গড় উচ্চতা। ভেটেরিনারিয়ানদের প্রাণী সম্পদের প্রাণ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, শুধু পুষ্টি ও আমিষ জাতীয় খাদ্য উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তাও তৈরি করতে হবে। গ্রামীণ মাটির রাস্তায় হেরিং বোন বন্ড প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলায় লতিফপুর ইউপির চর মানিকদাহে 1050 মিটার রাস্তার কাজ পরিদর্শনের করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। এ সময় প্রকল্প পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস, উপ প্রকল্প পরিচালক মোহাম্মদ আওলাদ হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট অনেকে উপস্থিত ছিলেন। দৃষ্টিহীনতা দমাতে পারেনি নোয়াখালীর কোম্পানিগঞ্জের ইমরোজ হোসেন রিপনকে। মনের আলোয় উদ্ভাসিত এই যুবক পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি। পাশাপাশি বাড়ির পাশে পরিচালনা করছেন ইলেকট্রিকের ছোট্ট একটি দোকান। শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কারো কাছে হাত না পেতে করছেন ইলেকট্রিক ও পাইপ ফিটারের কাজ। তার এমন কাজে এলাকাবাসী অনুপ্রাণিত। সৈয়দা মুনিরা ইসলামের রিপোর্ট, সহায়তা করেছেন নোয়াখালীর দক্ষিণ প্রতিনিধি গিয়াসউদ্দিন রনি। দু চোখে না দেখলেও নিরাপদেই ইলেকট্রিকের কাজ করেন রিপন। বাসাবাড়িতে বিদ্যুৎ সংযোগ ও পুরনো লাইন মেরামত সহ ইলেকট্রিকের সব কাজই করতে পারেন সাবলীলভাবে। ইমরোজ হোসেন রিপন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার প্রয়াত আব্দুস সোবহানের ছেলে। 7 ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ। নিজ গ্রামে বিদ্যুতায়ন শুরু হলে ইলেকট্রিকের কাজ শেখার শখ জাগে তার, কিন্তু অন্ধ হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এতে বাধা হয়ে দাঁড়ায় মা বাবা। পরে অনেকটা গোপনে এই কাজ আয়ত্ত করেন তিনি। এখন অনায়াসেই ইলেকট্রিক, প্লাম্বার ও সোলার স্থাপনের কাজ করতে পারেন। ক্ষুদ্র থেকে বৃহত্তম চিন্তা করে সুইচ বোর্ড গুলো কিনি, কোনটা থেকে কোনটা চলবে, কোনটা থেকে কোনটা চলবে না, কোনটা থেকে কোনটা দিলে হবে না, এগুলো গবেষণা করতে 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 ইনশাল্লাহ আমি এখন পুরোপুরি ইলেকট্রিক এবং প্লাম্বিং কাজ এবং সোলারের কাজ সম্পূর্ণভাবে আমি পারি। ঝুঁকি থাকলেও এই পেশাতেই কাটিয়েছেন জীবনের 18টি বছর। এই সময়ে মসজিদ সহ প্রায় 200 ঘরের ইলেকট্রিক কাজ সম্পন্ন করেন তিনি। মেরামত করেছেন অসংখ্য ঘরের বিদ্যুতের লাইন। নিজের গ্রামে সব রাস্তাঘাটই যেন কত চেনা রিপনের। অন্ধ হলেও কারো সহায়তা ছাড়াই অনুমান করে চলাফেরা করতে পারেন। একা একা যান নিজের দোকানে, গোসল থেকে শুরু করে খাওয়া দাওয়া সবই করেন নিজ হাতে। দুঃখের বিষয় যে চোখে দেখে না, এটাই সমস্যা। কিন্তু কাজকর্মে ইনশাল্লাহ সব কাজ ইনশাল্লাহ জানে। সে মসজিদের ওয়ারিং, ইলেকট্রিক, পাইপ ফিটার, আদার্স অন্যান্য কাজও করতে পারে এবং তার কাজগুলো কিন্তু চমৎকার। এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পাননি রিপন। তাকে প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার আশ্বাস দেন স্থানীয় ইউপি সদস্য। জন্ম অন্ধ, কিন্তু সে অনেক কাজ করতে পারে এবং
তার যে আপনার প্রতিবন্ধী যে কার্ডটা আছে সেটার ব্যবস্থা আমরা করতে আছি, সরকার কর্তৃক হইতে আমরা একটা প্রতিবন্ধী ব্যবস্থা করে দিতে আছি, অতি শীঘ্রই এটা পাওয়া যাবে ইনশাল্লাহ। দৃষ্টি প্রতিবন্ধকতা স্বপ্ন পূরণে বাধা নয়, তার উজ্জ্বল দৃষ্টান্ত রিপন। তবে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজে প্রতিষ্ঠিত করতে সরকার ও বিত্তবানদের আরও আন্তরিক হওয়ার দাবি সবার। সৈয়দা মুনিরা ইসলাম, RTV। মেহেদী হাসান মিরাজের টি-20 বিশ্বকাপের দলে ঢোকার সুযোগ দেখছেন না বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বিকেলে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মিরাজকে নিয়ে করা এক প্রশ্নের জবাবে একথা বলেন বিসিবি সভাপতি। এ সময় তিনি বলেন, সেরা দলই বিশ্বকাপে যাবে। এই 17 জনের মধ্যে খেলবে কিন্তু 11 জন। এখন এই 11 জন যখন আপনি ঠিক করেন, আপনাদেরই যদি জিজ্ঞেস করে বলবেন, দেখবেন এখানে বাকিরা খেলবে না, যাচ্ছে। এখন আপনি কি মনে করেন মেরাজের মতো ছেলেকে বসায় রাখা উচিত নিয়ে না খেলিয়ে? সো আমি বলছি যাদের নাকি খেলার সম্ভাবনা আছে তারা আছে কিনা এটা দেখেন। বেস্ট 11-এ আপনি যদি নিজেরাই সাজাতে চান তাহলে আপনি দেখবেন স্কোয়াড ঠিক আছে। আপনি যদি এখন এক্সট্রা প্লেয়ার কাকে নেওয়া হচ্ছে, এটার মধ্যে যদি মেরাজকে ধরেন, এটা তো দুঃখজনক, এটাকে মেরাজকে ধরা উচিত না। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হলো 4র্থ জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন যুব ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী এবং স্কোয়াশ রকেটস ফেডারেশনের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল ফারুক খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। সারা দেশের 27টি ক্লাবের 200 প্রতিযোগী অংশ নেয় এবারের আসরে। মেয়েদের 4টি ও ছেলেদের 6টি ক্যাটাগরিতে হয় প্রতিযোগিতা। ট্রফির পাশাপাশি উন্মুক্ত গ্রুপের 4 জনকে দেওয়া হয় অর্থ পুরস্কার। দর্শক, সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:30টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।